আচ্ছা, আজকে না একটু হটকারিতার মধ্যে একটা গাড়িকে এনে ফেলেছি। দেবব্রতদা, যে আমাদের সাথে আগে একটা ভিডিওতে এসপ্রেসো নিয়ে করেছিল, দেবব্রতদা আর ওনার মা মানে কাকিমা দুজনেই সেই গাড়িটা নিয়ে রিভিউ করেছিলেন আমার সাথে। এবং এখন অনেক সময় চলে গেছে, 1 বছর প্রায় কেটে গেছে। সময়ের সাথে সাথে এসপ্রেসো গাড়িটাও বিক্রি হয়ে গেছে এবং তার সাথে সাথে নতুন একটা গাড়ি চলে এসেছে, কিয়ার যে সিরস গাড়িটা। তো কিয়ার সিরস গাড়িটাকে নিয়ে আজকে রিভিউ করব দেবব্রতদার সাথে। আপনারা ইনাকে আগে একটা ভিডিওতে দেখে থাকবেন। নমস্কার। নমস্কার দেবব্রতদা। নমস্কার। আর কেমন আছো বলো? খুব ভালো আছি। অনেকদিন মতো তোমার সঙ্গে দেখা, প্রায় 1 বছর 2 মাস পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। 1 বছর 2 মাস পরে। আমি আন্দাজে 1 বছর বলেছি। আর তার মধ্যে এই কিয়া সিরস গাড়িটা কত কিলোমিটার চলেছে? মোটামুটি চলেছে 12,000 কিলোমিটার। আর ক বছর হলো এই গাড়িটা? এটা 1 বছর 2 মাস কিনেছি, 1 বছর 2 মাস হলো। আচ্ছা, মানে এসপ্রেসো গাড়িটা আমাদের সাথে রিভিউ হওয়ার পরপরই মোটামুটি প্রায় অলমোস্ট পরপরই ওটা বিক্রি হয়ে গেছিলো এবং তারপর এই কিয়া সিরস গাড়িটা কেনা হয়েছে। তো 12,000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স কীরকম বলো? খুব ভালো। এটা আমার খুব পছন্দের গাড়ি। আর চালিয়ে খুব মজা। মানে কি বলবো, এটা আমি যখন কেনার সময় ভাবতাম যে কিনবো না, কিন্তু পরে দেখলাম জায়গাটা কিনে সত্যি খুব হ্যাপি আমি। আচ্ছা, খুব ভালো গাড়ি, পারফরমেন্স খুব ভালো। আসছি পরে আস্তে আস্তে। হ্যাঁ, আর এটা তো 1 লিটার ডিসিটি আছে, 1 লিটার ডিসিটি, 7 গিয়ার ডিসিটি আছে, টার্বো ডিসিটি। হ্যাঁ, টার্বো ডিসিটি। তো এটা চালিয়ে এক্সপিরিয়েন্স কীরকম আগের এসপ্রেসোর তুলনায়? এক্সপ্রেসও ওটারও 1 লিটার ছিল, এটা 1 লিটার। কিন্তু ওটা যদি ছোটো গাড়ির মধ্যে 1 লিটার ছিল, আর এটা বড় গাড়িতে 1 লিটার। একটুখানি মানে বাল্কি ফিসটা আছে, মানে চালিয়ে মজা। যখন হাইওয়েতে যায় তখন চালিয়ে মজা আছে। হ্যাঁ, আর ওটা তো শহরে চালানোর স্কোপ নেই, আর টার্বো শহরে চালিয়ে মজা নেই। যতক্ষণ আমি শহরে বাইরে চালাচ্ছি গাড়ি, ভালো, নো ডাউট ভালো। আর জিনিসপত্র অনেক ভালো, অনেক প্রিমিয়াম কোয়ালিটি মালপত্র। মানে যদি কম্পেয়ার করি এক্সপ্রেসের সঙ্গে, এর কোয়ালিটি অনেক বেটার। ভিতরে ইন্টেরিয়ারের কোয়ালিটি অনেক বেটার। সুইচ বলো, সিট বলো, স্টিয়ারিং টেবিল, সব জিনিসের অনেক প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, খুব ভালো। আর মারুতির তো একটা সার্ভিস এক্সপিরিয়েন্স ফেমাস, মানে সার্ভিস এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়, সার্ভিস নেটওয়ার্কও ভালো, খুব ভালো সার্ভিস নেটওয়ার্ক। কিয়ারটা কীরকম? কিয়ার সার্ভিস নেটওয়ার্কও খুব ভালো। একটা ইস্যু হয়েছিল, মানে আমি গাড়িটাকে সিগন্যালে দাঁড়িয়েছি, নিউট্রাল করলাম, গাড়ি বন্ধ, গাড়ি স্টার্ট হচ্ছে না। লাস্টে RS-এ ফোন করতে হলো আমাকে। আমার সঙ্গে আমার এক কলিগ ছিলেন, অফিস যাওয়ার সময় ঘটনা ঘটেছে। তা ফোন করার সঙ্গে সঙ্গে ওরা বললো আমরা ক্যাব পাঠাচ্ছি। কলিগকে ক্যাবে করে অফিসে পাঠিয়ে দিলাম, ফ্রি অফ কস্ট। গাড়িটা টো করে নিয়ে গেল, বললো যে আপনার চাবিটা আনপেয়ার হয়ে গেছে। আচ্ছা, চাবি আনপেয়ার হয়ে গেছে অটোমেটিক। সেটা একটা খুব, মানে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স। এরকম যদি হয় তো মুশকিল। তার কিছুদিন আগে আমি পুরুলিয়া ঘুরতে গেছিলাম, সেখানে জানি না কী করতাম। তা ঠিকঠাক করে দিয়েছে, তারপর থেকে ভয় আছি। হাসপাতাল দূরে সঙ্গে নিয়ে ঘুরি, এই একটি যে আমার একটা ভয়, কিন্তু বাকি আর কোনো সমস্যা নেই। আর যদি সার্ভিস কস্ট বলি তাহলে মারুতির থেকে কম। কীরকম কম? আমি যখন গাড়ি, আমার মারুতি যখন ছিল, তখন আমি প্রতি বছর আমার সার্ভিস প্রত্যেক 5 থেকে 6 হাজার টাকা পড়তো। এটা আমার প্যাকেজ করিয়েছি 3 বছরে 15,000 টাকা। ওকে, সেই হিসেবে অনেক কম। আচ্ছা, অ্যাজ এক্সাম্পল ধরো আমি গাড়িটা আন্ডার কোটিং করিয়েছিলাম সুজুকি, তখন নিচে 3,500 টাকা, ট্রেনিং 2,400 টাকা। ওকে, বাহ, এরকম। আর সার্ভিস এক্সপিরিয়েন্স খুব ভালো, মারুতির মতোই। ফোন করে গাড়ি চলছে কিনা, রেটিংয়ের জন্য বলে কি সমস্যা, খুব ভালো। মানে আগে ভাবতাম শুধুমাত্র মারুতি, এখন ওদের সঙ্গে সঙ্গে কিয়া, হুন্ডাই, প্রত্যেকের সবাই ভালো হয়ে গেছে। সার্ভিস নিয়ে কোনো ইস্যু নেই। মানে আমি আমার এরিয়াতে বললাম, আমার বাবার সাথে বাড়ি, হ্যাঁ, ওখানে ভালো। মারুতি এসপ্রেসো যেটা বলছো যে 5, 5.5, 6 হাজার টাকার মতো বিল হতো, ওটা কি শুরু থেকেই হতো? মানে 3টে ফ্রি সার্ভিস হওয়ার পর থেকে ওই বিলটা আসতো? সেকেন্ড সার্ভিস থেকে তাই হতো। সেকেন্ড সার্ভিস থেকে মোটামুটি 5,000 টাকা, 4,000 টাকা বিল হতো, করে যেত। যে প্রাইস পয়েন্টে কেনা হয়েছে তার তুলনায় অনেকটাই সস্তা। শুধু কি এখনো একা নয়, সবাই আস্তে আস্তে সার্ভিস দিকে আসার চেষ্টা করছে, যাতে কাস্টমার ফিডব্যাকটা ভালো পাওয়ার জন্য। আচ্ছা, এই যে এই কিয়া সিরস সম্পর্কে একটা নেগেটিভ লোকের মনে আছে যে এর যেই এইটা আছে, হেডলাইটটা সাইডে আছে। হ্যাঁ, এটা একটা বক্সি ডিজাইন আছে, ড্রব্যাক। মানে আমি যখন গাড়িটা কিনি, গাড়িটা দেখতে অনেকেই পছন্দ, আমার ভালো লেগেছিল। হ্যাঁ, মানে বড় টাইপের ওয়াগনার মনে হয়। পিছনে প্রচুর স্পেস, পিছনের সিটটাকে রিক্লাইন করা যায়, আগে পিছু করা যায়। আচ্ছা, গাড়িটা আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে গাড়িটাকে আমি গাড়ি বাইরে থেকে গাড়িটাকে অন করতে পারি। আচ্ছা, কিভাবে? এটা হচ্ছে গিয়ে প্রথমে গাড়ি লক করে চাবির থেকে ধরে রাখলে গাড়িটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এটা অনেক কাজের ফিচার। অনেক সময় কি গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে গরমে, আমি যদি এসিটা অন করা থাকে, গাড়িটা আমি আগে থেকে
কিছুক্ষণ চালিয়ে গাড়ির ভিতরে অন হ্যাঁ। করতে পারি, মানে করতে পারি। গাড়িটা ঠান্ডা হয়ে থাকলো, ইঞ্জিনের স্পেসটা কমিয়েছে, কমে সেই জায়গাটাকে ভিতরে দিয়েছে, ফলে জায়গাটা বেড়েছে। জায়গাটা বেড়ে গেছে। বাকি গাড়ির সঙ্গে টাটা নেক্সন বলো বা এক্সিবিসি 300 বলো, ব্রেজা বলো, সকলে বনেটটা বড়, এখানে বনেটটা কমিয়েছে, কমে ভিতরে স্পেসটা বাড়িয়েছে। ভেতরে স্পেস বাড়িয়ে দিয়ে। আর বক্সি বলে সমস্যা কি, গাড়িটা একটু দোলে, স্বাভাবিক কথা, যেহেতু এরোডাইনামিক স্পেস ডিজাইন নয়, দোলে গাড়ি, কিন্তু গাড়ি পারফরমেন্স ভালো। আর ড্রব্যাক বলতে গেলে লাইটটা একদম ধারে, ভাঙার চান্স খুব বেশি, অনেক সাবধানে চালাই গাড়ি। তো এই যে লাইট যে সাইডে বলছে, সেটা এর যে মানে যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে তাতে দেখে মনে হচ্ছে সাইড, কিন্তু অন্যান্য যে সমস্ত গাড়ি আছে সব গাড়িরই তো লাইট একদম সাইডে থাকে। সাইজটা যেহেতু বড় বলে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু সব গাড়ি তো সাইডে একটা লাইট, মানে একটা গ্লাস এরিয়া তো থাকেই। হ্যাঁ, একটু কম একটু বেশি ডিজাইনটা এরকম করেছে। হ্যাঁ, কিন্তু সব গাড়িরই থাকে একটু। পাশে একটা প্লাস্টিকের ইয়েও আছে, ক্ল্যাডিং ওটা তো কিছুটা সেভ হয়। আচ্ছা, আর পিছনের লাইটটা একদম তলায়, যদি কেউ গাড়ি গায়ে চলে দেখবেন যে দেখতে হবে লাইট একদম তলায়, তলায় লাইট লাইট একটু ছিল তো ভালো হতো। তা আমার মডেলটা হচ্ছে HTK প্লাস, সেটাতে কি হয়েছে, আমার এই যে পাশের এগুলো আছে, এগুলো কিন্তু রিফ্লেক্টর লাইট না, টপ মডেল এগুলো লাইট, মানে এলইডি লাইট। এটা এলইডি লাইট। হ্যাঁ, আর তোমারটা এটা রিফ্লেক্টর আছে। পিছনেও তাই, পিছনে আর রিফ্লেক্টর আছে কিন্তু লাইট না। কিন্তু ব্রেক মারলে উপরে লাইট জ্বলে আর দুটো লাইট জ্বলে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কি পিছনের গাড়ি গায়ে থাকে, সে দেখতে পাবে লাইটটা, তলাটা। এই উপরের লাইট তো জ্বলছে, উপরটা জ্বলে, অনেক কথা খেয়াল করলো, অনেকে খেয়াল বা করে। ইন্ডিকেটার তলায়। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিকেটরটা তলায় পড়ে গেছে, আয়নাটা দেখে বুঝতে হবে, আয়না দেখতে জ্বলে, এটা একটু সমস্যা, কিন্তু বাকি কোনো সমস্যা নেই। ওকে, তার মানে ভিড়ভাড় রাস্তায় তোমাকে একটু পেছনটাও অ্যালার্ট থাকতে হয়, দেখে অ্যাডজাস্ট করে চালাতে হবে। হ্যাঁ, যে আগে থেকে একটু ব্রেক মেরে দিয়ে আবার লোকে একটু অ্যালার্ট হতে থাকবে এরকম একটা ব্যাপার চলে আসে, তাই তো? আর এই গাড়িটার মাইলেজ কিরকম দিচ্ছে এখন? মাইলেজ যেহেতু টার্বো, শহরে পাচ্ছি 10, আর লংয়ে পাচ্ছি 21। লংয়ে 21 পাচ্ছি, ডাবল পাচ্ছি। আচ্ছা, যেহেতু এটা অ্যাকচুয়ালি শহরে চালানোর গাড়ি নয়, হ্যাঁ, এটা হাইওয়ের জন্য গাড়ি। হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স। আর মানে এতে ক্রুজ কন্ট্রোল আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, ওকে, ঠিক আছে, স্পোর্ট মানে বিভিন্ন রকম ড্রাইভিং মোড আছে, স্পোর্ট, ইকো আর নর্মাল, সেরকম কিছু চালাতে পারো। তা তুমি যে 21 যেটা পাচ্ছ সেটা কোন মোডে পাও? নর্মাল মোডে পাই, নর্মাল মোডে। আর যদি স্পোর্টসে যাও? স্পোর্টসে আমি সেভাবে চালিয়ে দেখিনি, কারণ দরকার পড়ে না, মানে আমি দেখেছি একটু হয়তো পিক আপ বাড়ে, কিন্তু স্মুথনেসটা একই থাকে। মানে আমার তো মানে কি বলবো, যে জোরে চালাবার দরকার নেই, যেটুকু স্পিড হলে দরকার সেটাই চলে, সেটা আমি নর্মাল মোডে পেয়ে যাচ্ছি, একদম কোনো দরকার লাগে না, স্পোর্টে যাওয়ার দরকার নেই। তবে এটা আমি যদি কম্পেয়ার করি, আমার একটা বন্ধু স্কোডা কাইলাক কিনেছে, তা যদি ওর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এর কিন্তু পিক আপ কম, কারণ ওর ইঞ্জিন ভালো, স্বাভাবিক কথা, সেক্ষেত্রে ওর কিলোমিটারও কম পায়, 8-9 মাইলেজ পায়, কিন্তু ওর সঙ্গে কম্পেয়ার করে পিক আপ অনেক কম, মানে একটু চেপে থাকতে হয়, তাতে আমার সমস্যা হয় না, কিন্তু চালিয়ে মজা আছে, চালিয়ে খুব মজা। আর যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, চাকা আমারটা 16 ইঞ্চি চাকা, যে কোনো জায়গায় চলে যায়, কোনো সমস্যা হয় না। একটু দোলে এটা একটু লাগে, কিন্তু অসুবিধা হয় না। আর এমনি অন্য কোথাও গেছো এটাকে নিয়ে? দূরে কোথাও? পুরুলিয়া গেছো বললে? পুরুলিয়া গেছি আর হলদিয়া গেছি একবার। আচ্ছা, হলদিয়া গেছো, এই দুটো জায়গায় গেছি, ওখানে আমার রাস্তা বড় মানে অফ রোডিং পেয়েছি, কিছুটা অসুবিধা হয় না। এক্সপিরিয়েন্স খুব ভালো। এর থেকে স্পেস বিষয় যদি কেউ বসে, আর আমার যা মডেলটাতে সানরুফ আছে, সানরুফের এক্সপিরিয়েন্স ভালো, যদি বৃষ্টি বাদলা থাকে ভালো লাগে, তাছাড়া ভেতরটাও আলোকিত হয়, আলোকিত, আর জায়গাটা বেশি বড় মনে হয়, কমফর্ট লাগে। আচ্ছা, আমার মডেলটাতে বলো HTK প্লাস, এতে কি এটা হচ্ছে কি অটোমেটিকের বেস মডেল, এর উপর আর 3টে মডেল আছে। কি নেই আমারটা বলছি, আমারটাতে 360 ক্যামেরা নেই, অ্যাডাস নেই। আচ্ছা, আমার হেডলাইটে হ্যালোজেন, টপ মডেল এটা এলইডি, এলইডি। আচ্ছা, এটা তো বললাম, এটা তো লাইট আছে, আমারটা রিফ্লেক্টর। আচ্ছা, ব্যাকে ওয়াইপার নেই। অসুবিধা হয় না, কিন্তু ডিফগারটা আছে। আচ্ছা, আর কি নেই, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল নেই, আর ভেন্টিলেটর সিট নেই। আচ্ছা, বাকি সব আছে, সব সেম। ভেন্টিলেটেড সিট না থাকার জন্য কোনো অসুবিধা হয় না, আমার আগের গাড়িতেও ছিল না, কোনো এগুলো অভ্যাস করলে অভ্যাস, এটাই দরকার পড়ে না, দরকার লাগেও না, আমার কোনো অসুবিধা হয় না। ওকে, আর স্টিয়ারিং ফিডব্যাক কীরকম? খুব ভালো, ফুল কাটে গায়ে, আর যদি তোমার ডি কাট স্টিয়ারিং, ফলে কি পা তুমি পুরো তুলতে পারবে, তো তোমারটা পুরো কাটা না, যেহেতু আসে ওকে, লম্বা হলে অসুবিধা নেই, অনেকে কি হয় পুরো গোল হলে কি অনেকে পা আটকে যায়, সেটা এখানে হবে না। ডি কাট স্টিয়ারিং, এক্সপিরিয়েন্স খুব ভালো।
আর তোমার সানরুফ কখনো খুলে গাড়ি চালাবার দরকার পড়েছে? শখে, ঠিক আছে, শখে তখন চাই। দরকার, ধরো গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে রোদে, তো গরমটা কাটানো, হালকা হালকা খুললাম, গরম বেরিয়ে গেল সেটা। আচ্ছা, গরম। আর বৃষ্টি পড়লে এমনি খুলে দিই, বৃষ্টি বললে এমনি খুলে দিই আমরা, সানরুফ খুলি না, শুধু ভিতরে এটা খুলে দাও। ভিতরে কাটিংটা খুলে হ্যাঁ দিই। হ্যাঁ, সেদিক থেকে এক্সপিরিয়েন্স ভালো, খুব ভালো। আর এই গাড়িটা দেখতে গিয়ে আর কোনো গাড়ি দেখেছিলে? অনেক গাড়ি দেখেছি, যেমন? দেখতে গিয়ে টয়োটা টাইজার দেখেছি, হ্যাঁ, টাটা নিক্সন দেখেছি, ওকে, হুন্ডাই ভেনু দেখেছি, আচ্ছা টাটা ইয়ে দেখেছি, আপনার অল্ট্রোস দেখেছি, আর পাঁচ দেখেছি। আর কি আর মাস্তুতো ভালো ভাইকে দেখোনি, সনেটকে? সনেট দেখিনি, হ্যাঁ। কেন সনেটটা থেকে অনেক বড় লেগেছে আমার। সনেটের থেকে বড়? সাইজ এক, সনেটের লেন্থ একটু ওয়াইড উইথে বেশি, কিন্তু লেন্থ এক। হুম, আমার গ্যারেজের জায়গা আমার এটাই একদম টাইট। তাই আজকে আমার এই বেশি পরে কিনি। আর দেখেছিলাম হচ্ছে মারুতি ব্রিজা, ব্রিজাটা দেখেছিলে? সবকটাই চালিয়েছিলে? সব করে চালিয়েছি। এবারে আমাকে এক বন্ধু বললো যে তোমাকে ফোন করেছিলাম, তুমি বললো যে কি আর ডিসিটি খুব ভালো, তুমি নিতে পারো 14। হ্যাঁ, ঠিক আছে, তা ও বললো যে তুই যখন যাবি, যখন আমার বাজেট ছিল আমার 10 লাখ, তুই 10 লাখে এটা আসেনি। হ্যাঁ, তা আমি দেখছিলাম, বলে তুই যখন 12 লাখ টাকা দাম হচ্ছে টয়োটা টাইজারে, খুব ভালো হচ্ছে, গাড়িটা প্রায় কিনেই ফেলেছিল। হ্যাঁ। তা ও বলে যে তুই যখন এত টাকা দিবি, তাহলে একটা অন্য সেগমেন্টে যা, হ্যাঁ, হ্যাচব্যাক থেকে। তখন আমি এটা ট্রাই করা, এটা আমার পছন্দ ছিল অনেক আগে থেকেই। ওকে, একটা ইউটিউবার আছে, তার নাম হচ্ছে রাজনী চৌধুরী, তো প্রথম দিয়েছে রিভিউ, তখন থেকে এটা আমার পছন্দ। আচ্ছা, ঠিক আছে, তখন সবাই লঞ্চ করেছে মানে 2025 ফেব্রুয়ারি মাসে, ওকে, হ্যাঁ, তখন এটা দেখেছিলাম। তারপর থেকে দেখতে দেখতে এটা তখন ঠিক করে এটাই নেবো, নিয়ে ফেললাম। তো গাড়িটা সম্পর্কে তো জানলাম, গাড়িটা সম্পর্কে ফিডব্যাকও পেলাম। এবার গাড়িটা চালিয়ে দেখি যে গাড়িটা কি ফিডব্যাক দিচ্ছে, এবং আমার সাথে দেবব্রতদাও পেছনে বসবে। দেবব্রতদা বসে গাড়িতে যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কেও এক্সপ্লেন করতে থাকবে, এবং কোনটার কি সুবিধে সেগুলো নিয়েও আলোচনা করতে থাকবে। তো চলুন গাড়ির ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এখন গাড়ির ভেতরে চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম এবং মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তো তার মধ্যে আমরা কোনোভাবে ভিডিওটা করেছি। এবার ভেতরে চলে এসেছি, এসি ফেসি চলছে, একদম ঠিকঠাক টেম্পারেচার হয়ে গেছে, এবং এসিটা চালু করার সাথে সাথেই কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও করতে শুরু করে দিয়েছে। এখানে একবার সুইচগুলো দেখিয়ে নিই, তো ব্রতদা আমাকে একটুখানি ডিটেলিং করে দেবে। এটা হচ্ছে টেম্পারেচারের সুইচ, আর একদম ডান দিকে হচ্ছে এয়ার ফ্লো। এইটা বাড়ানো মানে কি টেম্পারেচারটা মানে কমলো, ওটা ঠান্ডা হচ্ছে, আর এটা মানে হচ্ছে বাড়ছে। এপাশে কমছে, এপাশে এই যে টেম্পারেচার ব্লু আর রেড দুটো অ্যারো আছে, ওই অ্যারোটা দিলে একদম যদি আরো কমাও তখন হট হয়ে যাবে। এখন তো ব্লু আছে লাইট, তখন রেড হয়ে যাবে, মানে তুই একদম যদি কমাকে থাকো, এবার রেড হচ্ছে না, গরম হতে থাকছে। এটা ফ্রন্টের ডিফগার আছে, ফ্রন্ট ডিফগার, রিয়ার ডিফগার, আর সিম্বল দেখে বুঝতে পারছো যে ওখানে তোমার এসিটা কোন দিকে যাবে, এয়ার ফ্লোটা আছে, ফ্লোটা এটা সোজা যাবে, এটা দুপাশে যাবে, এটা পায়ের কাছে যাবে, এটা ডিফগার কাম পায়ের দিকে যাবে, আর এটা হচ্ছে এয়ার ফ্লোটা, ভেতর দিকে বাতাস এয়ার ফ্লো করার একটা সিস্টেম রয়েছে। আচ্ছা, এসি এটা, আর এটা হচ্ছে গিয়ে মানে ইয়ার যে ফ্লোটা আছে, ফ্লোটা কম বেশি করার জন্য। ওটা যদি বাড়াও তাহলে বাড়বে, আর কমালে তো কমবে। আচ্ছা, আর এখানে আছে ডেডিকেটেড ইউএসবি পোর্ট, না ইউএসবি পোর্টের আছে, একটা চার্জের জন্য আছে, আর একটা তোমার ডেটা কেবলের জন্য আছে। মানে টাইপ সি পোর্ট আছে এটা। হ্যাঁ, তুমি যদি বাটনটাকে প্রেস করো, যে দেখো 2 নম্বর বাটনটা আছে, হ্যাঁ ওটাকে প্রেস করো, দেখবে ওটা কালারটা ইয়েলো হয়ে যাবে, তার মানে ওটা তুমি ডেটা কেবল পরে ইউজ করতে পারবে। আর উপরটা খালি চার্জিং এর জন্য। ওকে, এটাকে ডেটা কেবল হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, আর এটা চার্জিং, ওটা চার্জিং, আর এটা এমনিও চার্জিং হয়, এমনি চার্জিং হবে এরকম সাদাটে হয়ে থাকলে। দুখানা পোর্ট পিছনে, মানে আমাদের পিছনের সিটেও দেওয়া আছে। এটা হচ্ছে সকেটটা, এটা আমাদের 12 ভোল্ট সকেট, ওটাকে করো, পুশ করলেই বেরিয়ে আসবে। করলে এই যে এখানে সকেট, মানে ড্যাশ ক্যাম ফ্যাশ ক্যাম যদি লাগাতে হয় তখন এখান থেকে ওখানে হয়ে যাবে, লাগিয়ে দেওয়া যাবে। ঠিক আছে। আর নিচে যে জায়গাটা আছে, এখানে আমার টপ মডেলে ওটাতে ফোন চার্জ হবে, কিন্তু আমার মডেল শুধু ফোন রাখার জন্য, এটা রাখার জন্য, ঠিক আছে। আর স্ক্রিন তো দেখছো অনেক বড়, পুরোটা একটা স্ক্রিনের মধ্যে দিয়েছে আপনার, তোমার ওই স্পিডোমিটার, এখানে আমি ইনফো সিস্টেমটা পুরো একটা মধ্যে দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে এখন 800 আরপিএম এ আছে, ঠিক আছে। ও স্পিড বাড়তে শুরু, কিলোমিটার দেখাচ্ছে, কিলোমিটারে 400 কিলোমিটার যাবে অতটা। আর একদম তলায় দেখো 12,466 কিলোমিটার চলেছে গাড়ির টেম্পারেচার। এবারে এইখানে কিছু স্টিয়ারিং এর কিছু বাটন আছে, তুমি এগুলো দিয়েও তুমি চেঞ্জ করতে পারবে কি কি চাও, কতটা চলেছে কি না চলেছে, আর কত এয়ার প্রেশার আছে। এখন বন্ধ বলে দেখাচ্ছে না গাড়ি চলে, এয়ার প্রেশারটা এখানে শো করে, টায়ার প্রেশারটা দেখিয়ে দেবে। এখানে হচ্ছে ক্রুজ কন্ট্রোলের জন্য, এটা ক্রুজ কন্ট্রোল তুমি বাড়াতে কমাতে পারো। ধরো চলছে 80-তে, এটা দিলে তখন ক্রুজ কন্ট্রোলটা বাড়বে অ্যাক্টিভ। আর এটা প্লে মানে ক্রুজটাকে পজ আর প্লে করার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, ডান দিকে দেখো মোড আছে, ওই মোডে টিপলে তুমি এখানে দেখতে পাবে স্ক্রিনের দিকে দেখো, ওটা টেপো,
পুষ্কর আচ্ছা, এখন তো গাড়ি বন্ধ বলে এই তো আসছে, মোড এখন দেখাচ্ছে। বন্ধ বলে হচ্ছে না অ্যাকচুয়ালি। বন্ধ যখন ছিল তখন তো এখানে স্পোর্ট আর ইকো আর নর্মাল মোডটা এই স্ক্রিনে তখন শো করে। আচ্ছা, এই স্ক্রিনে দেখাতে হ্যাঁ, থাকবে ওটা গাড়ি বন্ধ বলে শো করছে না। মোডটা চালালে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ভয়েস কন্ট্রোলটা, যেটা ডান দিকে এই যে voice control। অ্যাকচুয়ালি ভয়েস কন্ট্রোল। আচ্ছা, আর ওখানে নিচেরটা হচ্ছে গিয়ে সাউন্ডের বাড়ানো কমানোর জন্য ছোট যে নবটা আছে। তো এই ভয়েসটা কাকে কন্ট্রোল করে? শুধু ওটা- মিউজিক সিস্টেমকে নাকি না, না, ওই পুরো জানলা তোমার ওখানে কি ফোনটা অটো অ্যান্ড্রয়েড অটো হয়ে যায়, তখন ওইটা কমেন্টটা ফোন থেকেই আসে অ্যাকচুয়ালি। কোন কোন ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ভয়েস এটা আমি তো এখন বেসিক্যালি ইউজ করেছি কল করার জন্য আর ম্যাপ নেভিগেশন করার জন্য, আচ্ছা, ওটাই কাজ করেছে। এটারই কাজ করেছে। ওকে, সাউন্ড বাটন ওটা বাড়ানো এটা কমানোর সাউন্ড জন্য, ইনক্রিজ আর ডিক্রিজ, এই সামনে যে একটা সাউন্ড বাটন আছে কমছে, বড় বাটন। আর এখানেও একটা সাউন্ড ইনক্রিজ ডিক্রিজ করা আছে, দুটো বাটন দেওয়া আছে। ওটা যে পাশে বসে কো প্যাসেঞ্জার সেও কন্ট্রোল করতে আর পারবে। এই যে এইটা আছে, এটা ওটা হচ্ছে ফোন ধরা ফোন কাটা, ফোন ধরা ফোন কাটা। ট্র্যাকশন মোড তিনটে আছে, তাই তো? তিনটে আছে। স্নো, মাড আর স্যান্ড। ড্রাইভ মোডটা প্রেস করলে এখানে মোড, ড্রাইভ মোড হচ্ছে এইটা, এটা দিয়ে কি এরকম ওটাকে আবার প্রেস করলে ওটা চেঞ্জ হবে, মানে এই ধর যে। এবার ইকো থেকে নরমাল ইকো নরমাল স্পোর্ট, ইকো নরমাল স্পোর্ট, কালারটা চেঞ্জ রেড হয়ে যাচ্ছে। ওই যাবে তোমার থিমিং করা আছে। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ার, আর এখানে কোনো ক্লাচের ব্যাপার নেই, বিনা ক্লাচে এটা চেঞ্জ হবে। তাহলে খালি এখানে একটা ল্যাচ মতো আছে, ল্যাচটাকে চিপে প্রেস করলে ওটা গিয়ার চেঞ্জ করতে পারবে। ব্রেক প্রেস করলাম, ব্রেক প্রেস করে ক্লাসটা তুলে এবারে আস্তে করে, হ্যাঁ, এবারে মুভ হবে। এখানে রেয়ার Neutral। ব্যাক গিয়ার দেখো, ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, এত ভালো ক্যামেরা আমি কোনো সাধারণত দেখি না। এই যে এতে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি, হুম আর ক্যামেরার জন্য এখানে ডেডিকেটেড বাটনও দেওয়া আছে। তুমি নর্মাল অবস্থা রেয়ার মোড আছে, ধরো নিউট্রাল মোডে ধরো তুমি আছো, নিউট্রাল মোডে নিউট্রাল দিলাম। আছে, এখন তুমি এখানেও ক্যামেরাটা অফ অন করতে পারো চাইলে। ওকে, তুমি ধরো দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে সিগনালে, তুমি পিছন দেখতে যাবে তাও দেখতে পাবে। এখানে হচ্ছে 4টে সেন্সার আছে, আমারটা 6টা আছে, এই 4টে আছে, টপ মডেলের 6টা আছে। তা এইখানে পুরো যখন সেন্সার দেবে তখন এইখানে গাড়িটা দেখায় যে আশেপাশে কিছু আছে কিনা, মানে কোনো গার্ড থাকলে দেখতে হবে চালানোর সময়, আচ্ছা, ওখানেও দেখাবে এখানেও দেখাবে, এখানেও দেখাবে। ওটা পার্কিং করতে খুব সুবিধা হয়। ওকে ওকে, তার মানে 360 ডিগ্রি ক্যামেরা নেই, কিন্তু সেন্সার আছে। সেন্সার আছে, খুব ভালো সেন্সারে কাজ হয়ে ক্যামেরা যাবে। দরকার পড়ে না। ঠিক আছে, আর এখানে পার্কিং করার আছে, পার্কিং ব্রেকও আছে। না, পার্কিং পে তোমার ডান দিকে, ওই তোমার তো দেখো এটা কি? ওটা পার্কিং সেন্সারটাকে অফ অন করার জন্য। ওকে, এটা পার্কিং সেন্সার অফ হয়ে গেল আর তাহলে তোমার অন হয়ে গেল। যেই অন হলো তখন এখানে, না, তোমার অন হলে তখন তোমার এটা কাজ করবে, দুপাশে কিছু এসে গেলে। আচ্ছা, হ্যাঁ, ওটা অফ অন করতে হবে। ধর অনেক সময় শব্দ হয়, অনেকে বন্ধ করা শব্দ, ধর দাঁড়িয়ে গেছে গাড়ির সামনে, ও ট্যাটা করে আওয়াজ করে যাবে, ওইটা অফ করার জন্য এটা আচ্ছা। নিউট্রালে দিলে। তো আর এটা তো এ দেখো এইখানে অফ করলাম, কিন্তু এটা তো অফ এখন তো গাড়ি চলছে না, গাড়ি চললে ওকে ওকে। নিউট্রাল মোডে ওটা ব্যাক গিয়ারে মানে রেয়ার অথবা ড্রাইভ মোডে থাকলে দেবে। তাহলে আইডিয়ালি এটা কি থাকা উচিত? বন্ধ রাখা উচিত। ওটা ডিফল্টে অন হয়ে থাকে, যখন দরকার তখন আমি অফ করে নিই। ওকে, এটা আর তোমার দেখো ডান দিকে তোমার পায়ের কাছে কয়েকটা সুইচ আছে, ওই নিচের দিকে দেখো, এইদিকে। ওইখানে দেখো তোমার ট্র্যাকশন কন্ট্রোল আছে, আর ওখানে পার্কিংটাকে তোমার ধরে চাপলে উপর ওটা পার্কিং মোডটা অন অফ হবে। এখানে একটা সিম্বল চলে আসবে লাল রঙের, ওটা আঙুল ঢুকিয়ে একটা মানে press আচ্ছা, করো। এইরকম একটা তারপর ব্যাপার। এখানে তোমার সিম্বলটা, লাল সিম্বলটা চলে আসবে। ঠিক আছে, আর তার পাশে আছে আমার এটা হচ্ছে তোমার অটোমেটিক হিল হোল্ড, এটা auto আচ্ছা, hold এটা অটো হোল্ড। অটো হোল্ডটা আছে। এটা না, এটা অটো হোল্ড। তার পাশে আর এইটা কি? তার পাশে রয়েছে পার্কিং ব্রেক, ওটা এটা তোমার এবিএস নাকি? ওটা তোমার ট্র্যাকশন মোডটাকে অফ অন করার জন্য। ট্র্যাকশন মোডটাকে অফ অন করার জন্য এই সিস্টেমটা। হ্যাঁ, ট্র্যাকশন অ্যান্ড স্টেবিলিটি কন্ট্রোল, এটা অফ অন করার জন্য। এই যে এটা হচ্ছে ফিচার গাড়ি। আর উপরে দেখো অনেক ফাংশন আছে, লাইট, যেহেতু লাইটটা তো এখানে একটা লাইট আছে, 4টে তোমার সানরুফ আছে বলে 4 দিকে 4টে লাইট দিয়েছে। ওকে, দুটো এখানে পিছনে, এই যে দুটো এখানে জ্বলছে। আর তুমি চাইলে আলাদা করে অফ অন করতে দুটো পারো, এখানে। এখানে দুটো আলাদা করে দুটো লাইট দেওয়া আছে। ধরো তুমি দিলে, এটা দিলে তোমার 4টে লাইট, দুটো লাইট জ্বলবে, এটা অফ করে দিলাম। এবারে এটাতে শুধু একটা, এটা শুধু এই পাশে Okay. আলাদা করে ডেডিকেটেড সুইচও দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ। তো কোনটা দিয়ে করব দেখো? ওটা এ পাশে চাপতে হবে, এই পাশে একবার প্রেস করলেই খুলে যাবে পুরোটা। খুলে যাচ্ছে, সানরুফ পুরো খুলে গেল। তারপর আবার এটা যদি প্রেস করি, কাজ খুলে যাবে না? কাজ খুলে যাবে, মানে একটু দেখায়? উপর দিয়ে চেপো, মানে এই এইটা? বাটনটা প্রেস করলেই হবে। আবার প্রেস করো, এবার পুরো খুলে যাবে। ওকে, দূর থেকে দেখা তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এবার গরম ঢুকছে, তার থেকে বরং ওটাকে আবার উল্টো দিকে চাপলে বন্ধ হয়ে যাবে, এদিকে? আবার ঠিক ঠেলো বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। বন্ধ হয়ে গেল।
আমার যে সানরাইজার যেটা আছে হুম। এটাকে দুভাবে ইউজ করে এইভাবে করতে পারলে, আর তুমি ধরো এটাকে খুব ধরো ডান দিকেও আলো পড়ছে, হ্যাঁ সে তো করা যায়, সে ওটা তো পুরো টেনে ঘুরিয়ে আলো তুলে নিয়ে ডান দিকে করে দিলাম। করে এটা কারো এক্সটেন্ড করতে পারো চাইলে। আচ্ছা এটা কি এক্সটেন্ডও করা যায়? এই জিনিসটা নেই অনেক গাড়িতে, এক্সটেন্ড হয়ে যাওয়ার পর ঢুকছে না কেন? হ্যাঁ, ঢুকে ঢুকে যাবে, ঠিক আছে। পুরোপুরি ফিচার লোডের গাড়ি, আর যা দিয়েছে সবকটা মানে কাজে লাগে। হ্যাঁ প্র্যাকটিক্যাল। আর এটা তো জানোই যে মানে আইআর ভিএমটের ম্যানুয়াল, এটা আমরা মানে দিয়ে এটা অটোমেটিক আইআর ভিএম নয়, এটা ম্যানুয়ালি অপারেটেড। যখন ধরো ম্যানুয়ালি করে নি অসুবিধা নেই, অটোমেটিক দরকার নেই, যত তুমি দেবে তত তোমার সেন্সরের উপর ডিপেন্ডেন্সি বাড়বে। গ্লাভ বক্সে অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র রাখা যায়, এখানে জিনিসপত্র রাখা আর যায়। এটা তুমি ধরো যা কিছু রাখতে পারো, সঙ্গে এখানেও তুমি জায়গা বাড়াতে পারো, এটাকে তুমি সরিয়ে দিলে জায়গাটা বেঁধে গেল ঢুকতে। এখানে জায়গা বাড়িয়ে নিলে, আর ধর পর লাগ দিয়ে এখন তুমি এটাকে যদি প্রেস করলে আবার জায়গায় চলে আসবে। ওকে, এইভাবে কমানো যাচ্ছে। এবার তাহলে এটাকে চালু করি। ঠিক আছে, ব্রেক টিপে আছি, ডি মোডে দিলাম, ঠিক আছে। আর এটা 7 ডিসিটি না? 7 ডিসিটি। হ্যাঁ, ব্রেকটা ছাড়তেই আস্তে আস্তে নিজে থেকেই মোমেন্টাম নিয়ে নিয়েছে গাড়ি। গাড়ি হয়তো অনেকে বাইরেটা দেখে পছন্দ করে না, অনেকেরই হয় না, কিন্তু গাড়িটা একবার চালানোর পরে মনে হয় যেন ঠিকঠাক। অভ্যেসের ব্যাপার, সব জিনিসই কিন্তু অভ্যেসের ব্যাপার। প্রথমে লুকসটা অনেকেরই ব্যাপার থাকে, আমার জন্য লুকসটা বেশ ভালো লাগে, একটা আনকমন জিনিস ভালো লাগে আমার। সেরকম ভাবে ভেতরে বসলে আর সেই সেন্সিংটা হচ্ছে না যে এই গাড়িটা অন্যরকম দেখতে, কি বক্সি ডিজাইন। বরং ভেতরটা বসলে আমি যেটা দেখছি যে অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে, অনেকটা জায়গা। টাটা নেক্সনের থেকে একটু বড়, মানে চওড়াতে। টাটা নেক্সন 1790, আমারটা হচ্ছে গিয়ে 1810 mm। আচ্ছা, এটা 1810, ওই জন্য মানে একটু চওড়ার দিক থেকে। চওড়া একটু বড়, ওই জন্য একটু সাবধানে চালাই। তার মধ্যে জানি তো যে সামনের দুটো কাঁচগুলো বাইরে বার করানো আছে, একটুখানি আমি দেখে শুনে চালাই। তাতে মানে দেখো অ্যাক্সিডেন্টটা তো কিছু করার নেই, কপালে ব্যাপার, বলে করে আসবে না। তবুও যতটা সাবধানে চালানো যায়। আমি একবার দাঁড়িয়েছিলাম সিগনালে, আর পিছন দিকে দেখা চাটা ছোট হাতে ধাক্কা মারে এসে, আর তেমন কিছু ড্যামেজ হয়নি, শুধুমাত্র একটুখানি ডেন্ট হয়েছিল পিছনের দরজাটা, আর কিছু হয়নি। আচ্ছা, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কি, এমন একটা সময় বেরিয়েছি যে সময় স্কুলে ছুটি হচ্ছে, তো প্রচুর জ্যামের মধ্যে ফেসে আছি। তো আগেরবারও একটা ভিডিও করেছিলাম সনেটের ডিসিটি নিয়ে, সেই ডিসিটি নিয়েও যখন জ্যামে ফেসেছিলাম তখন সেভাবে ডিসিটি এক্সপিরিয়েন্স করতে পারিনি। এইবারেও কিন্তু অলমোস্ট সিমিলার কাইন্ড অফ সিচুয়েশান হচ্ছে এখনও অবধি, জানি না আগে গিয়ে কি হবে। কিন্তু বেসিক্যালি ডিসিটির জন্যে যে সমস্ত ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো সবকটাই কিন্তু রাস্তায় জ্যাম পাচ্ছি, এবং ডিসিটির আর টেস্ট করা হচ্ছে না। এবং যেটার জন্য এটা বিখ্যাত সেটা হচ্ছে যে হাই রোডে খুব সুন্দর চলে, খুব ক্রুজ করে এবং স্পিডও ওঠে, সেই জিনিসটাও কিন্তু খুব একটা আমি টেস্টিং করতে পারছি না। দেখি আগে গিয়ে কি হয়, একটুখানি জায়গা তো ফাঁকা পাবো আগে গিয়ে। এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি এবং সুন্দর উঠছে। আর এই প্রথমবার আমি গাড়ির পিছনের সিটে বসলাম। প্রথমবার বসলে পিছনের সিটে? হ্যাঁ, কারণ আমি প্রতিবার গাড়ি নিজেই চালাই, গাড়ি আর কেউ চালায় না, তাই প্রথমবার পিছনের সিটে বসে এক্সপিরিয়েন্স করছি। অত্যন্ত ভালো, এখনও অবধি তো অত্যন্ত ভালো। এবার বাঁদিকে নিতে হবে, কারণ বালিগান সার্কুলার রোড এখন নো এন্ট্রি হয়ে গেছে, তো আমাকে বাঁদিক নিতে হবে। হ্যাঁ, গাড়ির রেসপন্স কিন্তু ভালো। এই চালিয়ে খুব মজা, একটু বাউন্সি ফিল হয়, কারণ যেহেতু বক্সি ডিজাইন বলে। মানে সাসপেনশনটা কি একটু হার্ড? সাসপেনশনটা এরকম মানে প্রথম থেকেই না, হার্ড, খুব বেশি সফট, বেশি সফট, ওই জন্য একটু ওবলিং হয়। হ্যাঁ, গাড়িটা ওইভাবেই মনে হয় করা আছে। ডিসিটি চালাবার মোটামুটি এক্সপিরিয়েন্স আগে 1-2বার হয়েছে, সেদিক থেকে এই ডিসিটি কিন্তু যথেষ্ট ভালো। ভালো ইন দ্য সেন্স ফিডব্যাক ভালো, এবং 1 লিটার হিসেবে ডিসিটি হিসেবে যদি কেউ ভাবে যে এটা আন্ডাররেটেড নয়। এবং গাড়িটা সেল কেন কম হয় বলো তো? সেল করার আমার যেটা মনে হয়, এটা একটা ডিজাইনের জন্য সেলটা কম হয়, শুধু ডিজাইনের জন্য বলো? শুধু ডিজাইনের জন্য। কিন্তু গাড়ি পারফরমেন্স যদি কেউ দেখে তাহলে কিন্তু সনেটের থেকে বেটার। আর এটা হচ্ছে কি, সেলটস জানো এখন নতুন প্ল্যাটফর্মে গাড়িটা বার করেছে। সেলটসটাও তো খুব হ্যাঁ, সুন্দর। সেলটা নতুন প্ল্যাটফর্ম, কিন্তু সিরসটা কিন্তু ওই সেলটসের প্ল্যাটফর্মেই বানানো, নতুন প্ল্যাটফর্মে বানানো। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি এমনি এরা বার করেনি, আগে বার করে দেখেছে কেমন, যে তারপরে সেলটসটা নিয়ে এসছে। তা সেই ক্ষেত্রে সেলটসের আর এটা প্ল্যাটফর্মটা সেম। আর এখন তো সিরসের ইভিটাও চলে আসছে না? সিরিয়াস ইভি আসছে, ইভি এখনো সময় আসেনি আমাদের কেনার, কেননা
সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। দামের দিকে দেখতে গেলে ডাবল দাম, তো অত টাকা তো লোকে পেট্রোলই পুড়বে না, তার কেন লোকে বেশি দিয়ে কিনবে। ধরো একটা সেম ধরো কম্পেয়ার করি টাটা টিয়াগো, টাটা টিয়াগো ধরো পেট্রোলের দাম ধরো 8 লাখ টাকা, আর ব্যাটারির দাম হচ্ছে 12 লাখ টাকা কি 13 লাখ টাকা, তো যে 5 লাখ টাকার ডিফারেন্স, তো তাতে 5 বছরে 5 লাখ টাকা তেলই পুড়বে না, সে কেন অত টাকা ইনভেস্ট করবে ওখানে? কিন্তু টাটা টিয়াগোর ইভিটা কিন্তু 7-8 লাখ টাকা থেকে এখন শুরু হয়েছে। সেটাতে যা ব্যাটারি ক্যাপাসিটি, ওই ট্যাক্স হিসাবে লোকে বেশি কেনে এখন, কেননা লংয়ে ট্যুর করতে গেলে প্রচুর প্ল্যানিং করতে হবে। শহরে চালানোর জন্য ইভি যথেষ্ট ভালো। এবারে শহরের তুলনায় মানে যারা ধরো মাঝে মাঝে ঘুরতে, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়, ঘুরতে গিয়ে তোমার একটু প্ল্যানিং করতে হয় কোথায় চার্জিং পয়েন্ট আছে, বা তুমি গিয়ে দেখলে তোমার আগে দুজনের লাইনে দাঁড়িয়ে আছে, সেগুলো তখন টাইম কনজিউমিং হয়ে যাবে না। তুমি এরকম দেখেছো, তুমি তো লং ট্যুর করেছো, যাওয়ার পথে পেট্রোল পাম্পে যেখানে ধরো হ্যাঁ এখন কিন্তু অনেক হচ্ছে না, ব্যাটারি যেখানে ধরো ফিল আপ করার জায়গা, মানে ব্যাটারি যেখানে চার্জ করার জায়গা আছে, সেখানে কখনো দেখেছো যে কোনো ইভি গাড়ি দাঁড়িয়ে আছে? হ্যাঁ দাঁড়িয়ে দেখেছি, চার্জ হচ্ছে, কিন্তু সংখ্যা খুবই কম। ধরো পুরো পাম্পে হয়তো 2টো স্টেশন, তার মধ্যে কোনো হয়তো একটা খারাপ, এরকমও হয়েছে। আচ্ছা, খারাপও দেখেছো? হ্যাঁ খারাপও আছে, সেখানে তখন লোককে আবার একটু দূরে গিয়ে আবার খুঁজতে হবে। প্যানিক। আর তোমার যদি থাকেও তোমার টাইম লাগছে না, মিনিমাম তোমার তো 8 ঘন্টা লাগবেই। পাওয়ার অনেক বেশি, এসপ্রেসোটাই যে পাওয়ারটা পেয়েছিলাম সেটা থেকে তো অনেক বেশি। আমার গাড়ি আগে খুব লক্ষ্মী গাড়ি ছিল, আমি বিক্রি করলাম, কেননা আমার একটু শখ হলো আর কি, শখে, নাহলে গাড়িটা রাখলেও হতো। হ্যাঁ, এটা কোনো প্রবলেম ছিল না, সবাই তো চাই যে একটু আপগ্রেড করতে। ওই গাড়ি নিয়ে আমি কোথায় কোথায় ঘুরে এসেছি, পাহাড় টাহাড়েও ঘুরে এসেছি। তুমি তো সেবারে এতেও গেছিলে, বেনারস না কোথায় গেলে? লখনৌ, বেনারস, ভীমতাল, নৈনিতাল। আচ্ছা, ওগুলোও গেছিলে? জিম করবেট সব গেছিলাম। এটা অনেক কমফর্ট বেশি না? কমফর্ট অনেক বেশি, আর পেছনটাও অনেক বেশি। তুমি তো ফার্স্ট টাইম পেছনে বসছো, তো তোমার এক্সপিরিয়েন্স বলো, একটুখানি শেয়ার করো। পিছনে খুব ভালো লাগছে, মানে পুরো রিক্লাইন সিট, উপরে সানরুফ দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছে, ছাদটা দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক স্পেস। আর এই গাড়িটা তো তুমি বললে যে 10-এর মতো মাইলেজ দেয় সিটিতে, আর হাই রোডে যখন যাব তখন এটাকে 21-এর মতো মাইলেজ দিচ্ছে, মানে তুমি পেয়েছো আর কি। সিটিতে 10 দেখো, এরকম জাম পেলে 11-12 পাই, কিন্তু আমার যখন অফিসে ফিরি, এয়ারপোর্ট চত্বরে গাড়ি দাঁড়িয়ে থাকে, তখন ধরো এয়ারপোর্টের আগে অবধি পেলাম 12, বাড়ি যাওয়ার সময় সেটা 10 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই গাড়িগুলো যে টার্বো ইঞ্জিনের গাড়ি তোমার শহরে চালানোর জন্য ভালো না, ইঞ্জিনের জন্য ক্ষতিকর। ডেফিনেটলি, এইটাই আমি সবাইকে বলতে চাই যে শহরের জন্য কিন্তু ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন যথেষ্ট, মোর দ্যান এনাফ। কিন্তু যেই টার্বোতে যাবে তখন তুমি লং এর কথা ভাবো। টার্বো সে একটা তুই তো ফিলই করতে পারো টার্বো জিনিসটা কতটা তুমি পাওয়ারফুল। সামনের বনেটটা দেখা যায়, এটা আমার সুবিধা হয়। হ্যাঁ, এটা তো দেখতে আগেরটা তো দেখা যেত। এটা কিন্তু যারা প্রথমবার গাড়ি চালাবে না, তাদের জন্য অনেক সুবিধে, যে সামনে বনেট দেখা যাচ্ছে, পুরো একটা ভিউ আসছে। আর এটা তোমার সামনে উইন্ডস্ক্রিনটা অনেক বড়। আচ্ছা, এখন গাড়ি নিউট্রাল মোডে আছে, এবার গাড়িটাকে থামাবো, পার্কিং করতে চাই, তো আমি এটাকে ব্রেকটাকে টিপে রিভার্স পি, পার্কিং মোডে চলে গেলাম। এবার পার্কিং মোডে যাওয়ার পর এখানে একটা বাটন আছে, এটাকে আমি টানবো, টানতেই এই যে এটা স্টার্ট হয়ে গেল, এই লাইটটা চলে গেল। এবার এই লাইটের ইউটিলিটিটা কি এবং কি কাজে লাগে একটুখানি? এটা ইলেকট্রনিক পার্কিং ব্রেক। যখন গাড়ি, এখানে তো হ্যান্ড ব্রেক নেই, ম্যানুয়াল ব্রেক নেই, তাই এইটা দেখো ওই হ্যান্ড ব্রেকের কাজটা করে, হ্যান্ড ব্রেকের কাজ করছে। ঠিক আছে, এবার ধরো তুমি এটা তুলবে, আমার যেমন যখন গ্যারেজে গাড়ি তোলার সময় কিছুটা গাড়িটা পিছন দিকে ঠেলে সরাতে হয়, জায়গা থাকে না বলে, তখন আমি ওইটাকে অফ করে, পার্কিং ব্রেকটাকে অফ করে তখন ঠেলি। তখন কি তখন উল্টো দিকে গাড়িটা সুইচটাকে প্রেস করলে তখন ব্রেকটা উঠে যায়, তখন তুমি গাড়িটা মুভ করতে পারবে। না, ম্যানুয়ালি ঠেলে সরাতে হয় নাকি? হ্যাঁ, নালে হবে না, গাড়ি পার্কিং হয় না। না না, আমার জায়গাটা কম তো গ্যারেজের মধ্যে, ওই জন্য আমি রিস্ক নিই না, গাড়িটাকে থামিয়ে ফার্স্টে নিউট্রাল করি, তারপর কি ব্রেকটা তুলি, তারপরে গাড়িটা হাত থেকে ঠেলে একটা সব ছিল একটা ইট থাকে, ওইখানে গিয়ে আটকে। আচ্ছা, তুমি বাই এতে ঠেলো আর কি, তখনই ব্রেকটা আমি ইয়ে করে দিই, তুলে দিই। ওকে। আর এর গিয়ার বক্সের সুইচটা খুব সুন্দর, এই যে 4টে লাইট জ্বলে, নিউট্রাল গিয়ার লাইট, লাল লাল গিয়ার বক্সে, এটা বেশ সুন্দর। এটা আমি খুব, মানে গাড়িটা যে দামে দিচ্ছে, আমি অনেক দামি দামি গাড়ি চলে দেখেছি, সেই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই গাড়িতে আছে। স্টিয়ারিং এর ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো এই গাড়ির, এবং মনে হয় যে অন্য গাড়ি মারুতি, টয়োটা স্টিয়ারিং এর ফিডব্যাক, কিংবা জার্মান যে সমস্ত গাড়িগুলো স্টিয়ারিং এর ফিডব্যাক যথেষ্ট ভালো, কিন্তু কিয়ারও স্টিয়ারিং এর ফিডব্যাক যথেষ্ট ভালো। আচ্ছা, আমার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চির মতো, তো এই 5 ফুট 8 ইঞ্চিতে পেছনের সিটে আমি বসে একবার টেস্ট করে নিই যে আমার কীরকম অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে। দেখুন, ইনগ্রেস করা বা ইগ্রেস করা আমার মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে, কারণ কমফোর্টেবলি আমি বসেছি এবং আমার সিটটা আমার মতো করেই পেছনে করা আছে, তারপরেও কিন্তু এতটা জায়গা পাওয়া যাচ্ছে। মানে আমি যথেষ্ট সিট পিছিয়েই বসি, কিন্তু তার সাথে সাথে এখানেও কিন্তু যথেষ্ট স্পেস পাওয়া যাচ্ছে। সুতরাং পেছনটা কমফোর্টেবল, পেছনটা রুমিয়ার, আর পেছনটা বক্সি হওয়ার জন্যেও
প্রচুর পরিমাণে স্পেস রয়েছে, যেটা ডেফিনেটলি একটা অ্যাডেড পয়েন্ট বা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। আর এই সিটটাকে আগু পিছিয়েও করা যায়, আবার রেক্লাইনও করা যায়। এই সিটটাকে হ্যাঁ, সব করা একবার দেখিন, এটা করলে সিটটা রিক্লাইন হয়ে গেল না, আগে করা, সরি এটা দিয়ে আগে হবে, আগে করা এটা দিয়ে আগে হয়ে গেল, ঠিক আছে, এটা দিয়ে আবার পিছে হয়ে গেল, সব হয়ে গেল। আর এটাকে এখানে একটা নব আছে, এটাকে তুমি ছেলে, আচ্ছা এই নবটা দিয়ে, এই নবটা তুমি একদম পুরো শুয়ে দিতে পারো। ওটা তোমার ওটাকে দুটো সিটই করা যায়। এইখানে একটা নব আছে, এই নবটা দিয়ে আগে পিছু করা যাচ্ছে, মানে রিক্লাইন করা যাচ্ছে, আবার সোজাও করা যাচ্ছে। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে গাড়িটা কীরকম সম্পর্কে একটা ফিডব্যাক আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নেবো। কিয়া সিরস সম্পর্কে এটা কেন আন্ডাররেটেড গাড়ি সেটা তো মোটামুটি বোঝাতে পারলাম, কিন্তু মোটেই এটা বক্সি ডিজাইনের কথা ভেবে কিংবা সাইডে হেডলাইট আছে এটা ভেবে গাড়িটাকে যদি ইগনোর করেন তাহলে হয়তো আপনি একটা বিশাল মিস করে ফেলতে পারেন। সুতরাং আমার মনে হয় যে যখন সাব 4 মিটার সেগমেন্টে এসইউভি দেখছেন এবং হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুঁজছেন, তখন কিয়া সিরসকে অবশ্যই কনসিডার করা উচিত। কি বলো দেবুদা? একদম, আমার তো খুব পছন্দের গাড়ি, আর এক্সপিরিয়েন্স খুবই ভালো। এবং সবথেকে বড় কথা হচ্ছে অনেকগুলো গাড়ি দেখার পর যখন এটা ফাইনালাইজ হচ্ছে না, তার মানে ডেফিনেটলি ইট হ্যাজ সামথিং। হ্যাঁ, সবার জন্য হয়তো সব কিছু হয় না, কিন্তু কারো কারোর জন্য এটা অনেক সময় ফিটও করে যায়। যখন সাব 4 মিটার গাড়ি দেখা হচ্ছে তখন অবশ্যই কিয়া সিরসকে কনসিডার করা উচিত, অ্যাটলিস্ট আমার তো এটা মনে হয়। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই, নমস্কার।